আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আবারও হাজির হয়ে গেলাম মাসুদ রানা এডুকেটর প্ল্যাটফর্ম থেকে বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় ব্যাকরণিক শব্দ শ্রেণী। আমাদের এইচএসসি সিলেবাসের ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে 5 মার্কসের একটা কোয়েশ্চেন হয়ে থাকে। তো আমরা আজকে দেখব বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণীতে 5 এর মধ্যে 5 কিভাবে পাওয়া যায় এবং আমরা খুঁটিনাটি সম্পর্কে আজকে বিস্তারিত ধারণা দেব। তো সাথে থাকো তোমাদের সাথে আছি আমি এবি মিলন, অধ্যয়নরত আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। লেটস স্টার্ট। ব্যাকরণিক শব্দ শ্রেণী। তো ব্যাকরণিক শব্দ শ্রেণী কি? ব্যাকরণিক শব্দ শ্রেণী সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে পদ সম্পর্কে। তো ব্যাকরণিক শব্দ শ্রেণীর পদ প্রায় একই রকম বলতে গেলে। তো ব্যাকরণিক শব্দ শ্রেণী আর পদের মধ্যে কোন পার্থক্য নিয়ে বলা যায়? তো পদ কাকে বলেন? পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকেই পদ বলে। আর বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে? বাংলা ভাষায় ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে শব্দসমূহকে যে শ্রেণী বিভাগ করা হয়েছে সেই শ্রেণী বিভাগকে বলা হয় ব্যাকরণিক শব্দ শ্রেণী। তো আমরা আগে পদ সম্পর্কে কিছুটা ধারণা নিই। পদ, পদকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। তো অব্যয়ী পদ আর হচ্ছে সব্যয়ী পদ। অব্যয়ী পদ, অব্যয়ী পদ আর হচ্ছে সব্যয়ী পদ। সব্যয়ী পদ প্রধানত দুই ভাগে ভাগ করেছে, অব্যয়ী পদ আর সব্যয়ী পদ। তো অব্যয়ী পদের মধ্যে আমরা অব্যয়ী পদ বলতে কি বুঝি? অব্যয়ী পদকে যদি আমরা বিশ্লেষণ করি পাওয়া যাবে অব্যয়ী পদ সমান ন ব্যয়। ব্যয় মানে এখানে ব্যয় বলতে বোঝাচ্ছে পরিবর্তন। অব্যয়ী পদ মানে ন ব্যয়, যে পদে কোনো পরিবর্তন হয় না সেটা হচ্ছে অব্যয়ী পদ। ন ব্যয় সমান অপরিবর্তনীয়। অপরিবর্তনীয়, এটা হচ্ছে আমাদের অব্যয়ী পদ মানে অপরিবর্তনীয়। যে পদসমূহ বাংলা ব্যাকরণে আমাদের সেন্টেন্সে বা বাংলা বাক্যে ব্যবহৃত হয় এবং কোনো পরিবর্তন ঘটে না সেগুলো হচ্ছে অব্যয়ী পদ। অব্যয়ী পদের সম্পর্কে জানতে হলে অব্যয়ী পদের যে শ্রেণী বিভাগ, সেই শ্রেণী যদি করি শব্দের উৎসের বিচারে অব্যয়ী পদকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন প্রকারভেদ। প্রকারভেদ কিসের ভিত্তিতে? শব্দের উৎসের ভিত্তিতে। শব্দের উৎসের ভিত্তিতে। শব্দের উৎসের ভিত্তিতে আমাদের অব্যয়ী পদকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেশ বাংলা, 2 নম্বর আছে বিদেশি, 3 নম্বর আছে আমাদের তৎসম বা সংস্কৃত। তো বাংলা অব্যয়ের মধ্যে কি কি আছে? বাংলা অব্যয়ের মধ্যে আমরা বলতে পারি অ, এবং, আর, হ্যাঁ বা না। এটা হচ্ছে আমাদের বাংলা অব্যয়ের মধ্যে এগুলো আছে, ইত্যাদি ইত্যাদি। এরপর হচ্ছে বিদেশি অব্যয়। বিদেশি অব্যয়ের মধ্যে আছে আমাদের মারহাবা, বহুত, খাসলত, আপত ইত্যাদি। তারপর আমরা তৎসম অব্যয়ের মধ্যে আমাদের কয়েকটা বিভাজন রয়েছে। তৎসম অব্যয়ের মধ্যে রয়েছে যদি, যথা, তফাৎ, তথা ইত্যাদি। তো এগুলো হচ্ছে আমাদের অব্যয়ের যে একটা শ্রেণী বিভাগ শব্দের উৎসের ভিত্তিতে। অব্যয় পদের কিছু বৈশিষ্ট্য আমাদের মধ্যে রয়েছে। আমরা এখন অব্যয় পদের কিছু বৈশিষ্ট্য দেখব। অব্যয় পদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন
বৈশিষ্ট্য। অব্যয়পদে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন অব্যয়পদ বিভক্তিযুক্ত হয় না। বিভক্তিযুক্ত হয় না। 2 নম্বর আছে আমাদের একবচন বা বহুবচন হয় না। একবচন বহুবচন হয় না। বহুবচন হয় না। 3 নম্বর আছে আমাদের এটা স্ত্রী পুরুষ বাচকতা নির্ণয় করা যায় না। স্ত্রী বা পুরুষ বাচকতা নির্ণয় করা যায় না। নির্ণয় করা যায় না। তো এগুলো হচ্ছে আমাদের অব্যয়পদের বিস্তারিত আলোচনা। আমরা এখন যাব আমাদের বাংলা পুরাতন ব্যাকরণ অনুযায়ী পদকে ভাগ করা হয়েছে 5 ভাগে। সেই 5 ভাগের মধ্যে অব্যয়ের মধ্যে আছে অব্যয়পদ, আর সব্যের মধ্যে আছে সব্যয়পদকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের পদকে মূলত 2 ভাগে ভাগ করেছে, অব্যয় পদ আর সব্যয় পদ। এই সব্যয় পদকে আমাদের আবার 4 ভাগে ভাগ করা যায়। কি কি? সব্যয় পদের 4 ভাগ। সব্যয় পদের 4 ভাগের মধ্যে আছে, 1 নম্বর আছে বিশেষ্য। বিশেষ্য যাকে ইংলিশে বলা হয় নাউন। দুই আছে আমাদের সর্বনাম। সর্বনাম বা প্রোনাউন। 3 পর আছে আমাদের বিশেষণ। বিশেষণ অ্যাডজেক্টিভ। ক্রিয়া। ক্রিয়া ভার্ব। তো এই হলো আমাদের পদ মোট 5 প্রকার। অব্যয় পদ, আর এখানে সব্যয়কে 4 ভাগে ভাগ করা হয়েছে, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া এবং অব্যয়। এই 5 প্রকার পদ হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণে। তো এখানে একটা কথা আছে যে 5 প্রকার পদ বাংলা ব্যাকরণে প্রচলিত নিয়মে যে পদকে 5 ভাগে ভাগ করা হয়েছে, এই যে 5 ভাগ এখানে দেওয়া হলো। আর আমাদের আধুনিক ব্যাকরণ অনুযায়ী বা প্রমিত বাংলা ব্যাকরণ অনুযায়ী পদ সমূহকে আবার 8 শ্রেণীতে ভাগ করা হয়েছে। তার মানে এখানে আমাদের যেগুলো আছে এগুলোর সাথে আরো কিছু যুক্ত হয়েছে। সেগুলো হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ বা আধুনিক বাংলা ব্যাকরণ অনুযায়ী পদের শ্রেণীবিন্যাস। এখন আমরা সেটি দেখব। আধুনিক বা প্রমিত বাংলা ব্যাকরণ অনুযায়ী। প্রমিত বাংলা ব্যাকরণ অনুযায়ী পদ 8 প্রকার। পদ 8 প্রকার। কি কি আছে? আমাদের আগের ছিল বিশেষ্য। বিশেষ্য 2, সর্বনাম 3, বিশেষণ 4, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া
ক্রিয়া বিশেষণ 6 যোজক 7 অনুসর্গ 8 আছে আমাদের আবেগ শব্দ। আবেগ শব্দ, তো এই যে আমাদের পদের শ্রেণীবিন্যাস, সেটা হচ্ছে আমাদের প্রমিত বাংলা ব্যাকরণ অনুযায়ী পদ 8 প্রকার। এই 8 প্রকারকে আমরা বাংলা ব্যাকরণের শব্দ শ্রেণীতে বিন্যস্ত করা যায়। তো এখন আমরা দেখব ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে। ব্যাকরণিক শব্দ শ্রেণী কি? বাংলা ব্যাকরণে বাংলা ভাষার অবস্থানের ভিত্তিতে শব্দ শ্রেণীকে যত ভাগে বিভক্ত করা যায় বা শব্দ শ্রেণীর যে শ্রেণীবিন্যাস, সেটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। এই ব্যাকরণিক শব্দ শ্রেণী 8 প্রকার: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ, আবেগ শব্দ। তো আমাদের প্রমিত বাংলা ব্যাকরণের যে নিয়মটা বা ব্যাকরণিক শব্দ শ্রেণী, এখান থেকে এইচএসসি সিলেবাসে হুবহু 5 মার্কস একটা কোয়েশ্চেন আসে বা প্রশ্ন আসে 5 মার্কসের মধ্যে, যে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করা। তো আমরা এখন দেখবো এগুলোর মধ্যে কিভাবে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করা যায়। এর জন্য আমাদের এগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা দরকার। এখন দেখি, প্রথম হচ্ছে বিশেষ্য। বিশেষ্য বিশেষ্য মানে কি? নাউন। বিশেষ্য হচ্ছে নাউন। আমরা ইংলিশ গ্রামারে আমরা পড়েছি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে কি? এখানে 8 প্রকারের মধ্যে আছে নাউন। নাউন হচ্ছে কোনো কিছুর নাম, তো বিশেষ হচ্ছে কোনো কিছুর নাম। কোনো কিছুর নাম, সেটা হতে পারে ব্যক্তি, বস্তু, স্থান। ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি। যেমন রবি, ঢাকা, রাজশাহী, ভাত, হানি ইত্যাদি। তো এগুলো হচ্ছে আমাদের কোনো কিছুর নামকে বিশেষ্য বলা হয় বা নাউন বলা হয়। আমরা 2 নম্বর লিখতে পারি সর্বনাম। সর্বনাম এটা আমরা বলবো প্রনাউন। প্রনাউন, প্রনাউন মানে কি? বিশেষের পরিবর্তে বসে এবং বিশেষের প্রতিনিধিত্ব করে, সেটা হচ্ছে প্রনাউন বা সর্বনাম। বিশেষের পরিবর্তে বসে বিশেষের পরিবর্তে বসে এবং এর প্রতিনিধিত্ব করে। এর প্রতিনিধিত্ব করে। যেমন আমরা বাক্য লিখতে পারি রনি ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়। স্কুলে যায়। এই যে রনি ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়। এখানে যে আমি রনি পরিবর্তে সে বসাইলাম, তার মানে কি? সে রনির প্রতিনিধিত্ব করতেছে। রনি পরিবর্তে সে বসছে এখানে, তাহলে এখানে সে হচ্ছে প্রনাউন।
তো এরকম আরো অনেক রকম প্রণয়ন আছে। এর বস্তু বলতে বুঝতে পারে এটি, ইহা, ব্যক্তি বলতে সে, তারা, তাহারা, অনেক প্রণয়ন আমাদের রয়েছে। আমরা এগুলো বিস্তারিত ক্লাসিফিকেশন পরবর্তীতে দেখব। এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি সে, তিনি, যিনি, যাহারা, তারা, সবাই, সকলেই, সব, যত, যত, তত, যিনি, তিনি, যিনি, তিনি, ইত্যাদি। ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের সর্বনামের শ্রেণীবিন্যাস। এই যে বিশেষণ মানে হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। কোন একটি সেন্টেন্স দ্বারা যদি বা কোন একটি ওয়ার্ড দ্বারা যায় এগুলো বোঝাবে, কোন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, তখন এগুলো হচ্ছে আমাদের বিশেষণ। যদি বলি রহিম খুবই সৎ লোক, রহিম খুবই সৎ লোক, তাহলে এখানে সৎ হচ্ছে কি একটা বিশেষণ, কারণ এটা তার একটা গুণ সম্পর্কে আমাদের তথ্য দিচ্ছে। কোন একটা সংখ্যা যদি বলতে 5 টাকা, 2 টাকা, 3 টাকা, এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি, রনি, রনি ভালো ছেলে, রনি ভালো ছেলে। রহিম সৎলোক, সৎলোক। মায়া দুর্বল, মায়া দেখতে দুর্বল। যে আমরা এখানে এগুলো লিখলাম, রনি ভালো ছেলে, রহিম সৎলোক, মায়া দেখতে দুর্বল, তিনি খুবই অসহায়, তার বয়স 5 বছর। আমরা এখানে যেগুলো লিখলাম, রনি ভালো ছেলে, রহিম সৎলোক, মায়া দেখতে দুর্বল, তিনি খুবই অসহায়, তার বয়স 5 বছর। এখানে আমাদের লাল লাল লাগানো যে লেখাগুলো আছে সে প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে এক একটি অ্যাডজেক্টিভ বা বিশেষণ। পরে আছে আমাদের 4 নম্বর আছে ক্রিয়া। ক্রিয়া মানে ভার্ব, বা ভার্ব মানে ক্রিয়া। যেমন কাজ করে বোঝাবে, কাজ করা, কাজ করে বোঝাবে। যে শব্দ দ্বারা কাজ করে বোঝায় সে শব্দটাকে বলে ক্রিয়া বা ভার্ব। যেমন লেখা, পড়া, ঘুমানো, খেলাধুলা করা, এই সবগুলো হচ্ছে আমাদের এক একটি ভার্ব। 5 নম্বর আছে আমাদের ক্রিয়া বিশেষণ। ক্রিয়া ক্রিয়া বিশেষণকে আমরা বলতে পারি অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব কেমন? আমরা যদি ইংলিশ গ্রামার অনুযায়ী লিখতে চাই তাহলে অ্যাডভার্ব হচ্ছে কি, যে ওয়ার্ড এবং অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, যেমন আমরা এক্সাম্পলে দেখি, ক্রিয়াকে বিশেষায়িত করে, ক্রিয়াকে বিশেষায়িত করে। যেমন রনি হাঁটে,
রনি হাঁটে। এখন আমি যদি বলি যে রনি দ্রুত হাঁটে, রনি দ্রুত হাঁটে, এখানে আমরা যে লিখলাম দ্রুত, মানে এটা হাঁটে শব্দটাকে বিষয়িত করতেছে। সে কিভাবে হাঁটে? সে দ্রুত হাঁটে। এই যে দ্রুত শব্দটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আমরা 2 নম্বর যদি দেখতে পারি, তিনি অসহায়। এখন আমরা যদি লিখতে পারি তিনি খুবই অসহায়, তিনি খুবই তিনি খুবই অসহায়। এখানে যে খুবই ওয়ার্ডটা আছে, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। কারণ কি, তিনি কেমন অসহায়? তিনি খুবই অসহায়। এই অসহায়কে বিষয়িত করছে আমার অ্যাডভার্ব বা খুবই। তাই এই খুবই শব্দটা হচ্ছে আমাদের এখানে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। ছয় নম্বর আমরা দেখতে পারি যোজক। যোজক যেটা ইংলিশে আমরা বলতে পারি কনজাংশন বা কানেক্টিভস। কনজাংশন বা কানেক্টিভস। যোজক কাকে বলে? যে সকল শব্দসমূহ বা যে ওয়ার্ড সমূহ কি হয়, কোন একটি শব্দের একটি বাক্যে ব্যবহার হয়, দুই বা ততোধিক বাক্যকে সংযুক্ত করে অথবা তার মধ্যে বিয়োজন ঘটায় অথবা তাদের সংকোচন প্রসারণ করে, সেটা হচ্ছে যোজক। যেমন সেটা ওয়ার্ডের ক্ষেত্রে হতে পারে, বাক্যের ক্ষেত্রেও হতে পারে। যেমন রনি ও জনি ভালো বন্ধু। ভালো ভালো বন্ধু। রনি ও জনি ভালো বন্ধু। আমি যাব কিন্তু তিনি আসবেন না। তিনি আসবেন না। এখানে দেখেন আমাদের অ এবং কিন্তু, এই দুটা কি করছে এখানে? রনি ও জনি ভালো বন্ধু। রনি ও জনির মধ্যে যে একটা সম্পর্ক আছে, এটা অ দ্বারা প্রকাশ পাচ্ছে। তার মানে এরা দুজনকে কানেক্ট করছে বা সংযুক্ত করছে। এটা হচ্ছে যোজক। আমি যাব কিন্তু তিনি আসবেন না। এখানে আমি যাব কিন্তু তিনি আসবেন না, এটা আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক বোঝাচ্ছে। এটা হচ্ছে কিন্তু বা বাট। এই অ এবং কিন্তু হচ্ছে এখানে যোজক। তো যোজকের কিছু এক্সাম্পল আমরা দেখতে পারি, যেমন ও এবং আর, কিন্তু, ইত্যাদি ইত্যাদি। আমাদের 7 নম্বরে যেটা আছে অনুসর্গ। অনুসর্গ আমাদের ইংলিশ ব্যাকরণে দুটোর একটা গ্রামার আছে যেটা বলে সাফিক্স প্রেফিক্স। এখানে আমরা প্রেফিক্স মানে বলতে পারি কি, প্রেফিক্স মানে বলতে পারি উপসর্গ, এবং অনুসর্গকে আমরা সাফিক্স বলতে পারি। অনুসর্গ বলতে পারি সাফিক্স। দাও তো অনুসর্গের সাফিক্স বলে যে অনুসর্গ কি? অনুসর্গ হচ্ছে, অনুশব্দ হচ্ছে পর। অনু মানে পর, অনু মানে পর, স্বর্গ মানে সৃষ্ট, স্বর্গ মানে সৃষ্ট। অনুসর্গ হচ্ছে শব্দের পরে যুক্ত করে বা একটি শব্দের পরে যুক্ত করে শব্দটাকে সংকোচন সম্প্রসারণ সংকোচন ঘটায়, সেটা হচ্ছে অনুসর্গ। অনুসর্গ মানে পর সৃষ্ট, মানে পরে সৃষ্ট, পরে পরে সৃষ্ট যেটা, সেটাই হচ্ছে আমাদের অনুসর্গ।
তো অনুসারে কিছু এক্সাম্পল আমরা দিতে পারি, বিনা, বিহনে, তথাপি, অপেক্ষা, বিনা, বিহনে, তথাপি, অপেক্ষা, তথাপি, বিনা, বিহনে, অপেক্ষা, শোনে, ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের বিনা, এগুলো হচ্ছে আমাদের অনুসর্গ। যেমন আমরা এগুলোতে সেন্টেন্স তৈরি করতে পারি, দেখি। তোমার অপেক্ষা তোমার অপেক্ষা রানী অনেক ভালো। তোমারও, তোমার শোনে আমার প্রীতি। তুমি বিনা আকুল পরাণ, তুমি বিনা, তুমি বিনা আকুল পরাণ। তুমি বিনা আকুল পরাণ। উদ্যম বিহনে কার পুরে মনোরথ। উদ্যম বিহনে কার পুরে উদ্যম বিহনে কার পুরে মনোরথ। তো এখানে আমরা যে সেন্টেন্স গুলো লিখলাম, এই সেন্টেন্স গুলো যদি আমরা একটু খেয়াল করি বা আন্ডারলাইন, আমাদের আন্ডারলাইন যে ওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা দেখি। অপেক্ষা, শোনে, বিনা, বিহনে। অপেক্ষা, শোনে, বিনা, বিহনে। এখানে তোমার অপেক্ষা রানী অনেক ভালো, দুজন একটু তুলনা বোঝাচ্ছে। তোমার শোনে আমারও প্রীতি, ফুলের শোনে ভ্রমরার প্রীতি, তোমার শোনে। এখানে হচ্ছে আমি এখানে শোনের পরিবর্তে সংকেত দিতে পারতাম, কিন্তু অনুসর্গ ব্যবহার হচ্ছে শব্দটাকে কি একটু বিশেষায়িত করবে, একটু আভিজাত্য বৃদ্ধি করবে শব্দটার মধ্যে, সেটা হচ্ছে শোনে। এখানে শোনের মধ্যে সংকেত দেওয়া যায়, কিন্তু শোনে দিলে আভিজাত্য বা মাধুর্যত্ব বৃদ্ধি পায়। বিনা, বিনা মানে ছাড়া বা ব্যতীত। এখানে যদি কবি লিখতেন তুমি ছাড়া, সেই শব্দটা একটু অন্যরকম হয়ে যেত। ইংলিশে তুমি বিনা আকুল পরাণ। তো আব্দুল করিম একটা গান আছে, তুমি বিনা আকুল পরাণ। এখানে বিনা কি, বিনাটা হচ্ছে উপসর্গ। উদ্যম বিহনে কার পুরে মনোরথ। এই যে বিহনের শব্দটা, এটা হচ্ছে উপসর্গ, অনুসর্গ, সরি, এটা হচ্ছে অনুসর্গ। অনুসর্গ হচ্ছে শব্দের ব্যবহার মাধুর্যতা বৃদ্ধি করে, সৌন্দর্য বৃদ্ধি করে। হ্যাঁ, সেন্টেন্সের মধ্যে বা বাক্যের মধ্যে অনুসর্গের ব্যবহার বাক্যের একটা আভিজাত্যতা বা মাধুর্যতা বৃদ্ধি করে। তো আমার 8 নম্বর বা শেষের আমাদের যে আজকে টপিকটা আছে, শেষের বিষয়টা হচ্ছে আবেগ শব্দ। আবেগ, আবেগ শব্দ আমরা ইংলিশে যেটা বলি ইন্টারজেকশন। ইন্টারজেকশন, ইন্টারজেকশন, আবেগ শব্দ। আবেগ শব্দ কোনগুলো, যেগুলো আবেগ বা বিশেষসূচক এবং এগুলোর সাথে নট অফ এক্সক্লেমেশন চিহ্ন থাকে। নট অফ এক্সক্লেমেশন কোনটা, এই যে এটা, এই চিহ্নটা থাকলে আমরা বুঝতে আবেগ শব্দ। আবেগ শব্দের কিছু উদাহরণ আমরা দেখতে পারি, সাবাস, সাবাস, হাই হাই, হাই হাই, ছি ছি। তো এগুলো হচ্ছে আমাদের আবেগ শব্দ। আবেগ শব্দ আমরা একটু সেন্টেন্সের মধ্যে এক্সাম্পল দেখতে পারি। যেমন
সাবাস, তুমি অনেক ভালো খেলেছো। হাই হাই, আমার কি হলো, আমার একই হলো। ছিচি, তুমি এত নিচ। তো এই যে আমাদের সাবাস, সাবাস বলেছে কেন, তুমি অনেক ভালো খেলেছো, তুমি অনেক ভালো খেলেছো। এখন সাবাস হচ্ছে কি, সাবাস তুমি অনেক ভালো খেলেছো, এরকম ভাবে একটা আবেগ প্রকাশ পাচ্ছে, সে বিষয়টা হচ্ছে এখন আবেগ শব্দ। আমি যদি বলি হাই হাই আমার কি হলো, এবার বোঝা যাবে না, হাই হাই আমার কি হলো, হাই হাই শব্দটা বোঝাচ্ছে কি আবেগ শব্দ। যে ছিচি তুমি এত নিচ, এই ছিচি শব্দের একটা আবেগ বোঝাচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের আবেগ শব্দ বা ইন্টারজেকশন বা আবেগ শব্দের ব্যবহার আমরা বেশিরভাগ দেখতে পাই ইংলিশে, যে আবেগ বাক্য রয়েছে বা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা এই আবেগ শব্দের ব্যবহার দেখতে পাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই ছিল। আমরা আজকে দেখলাম বাংলা ব্যাকরণের শব্দ শ্রেণী এবং পদের যে বিন্যাসটা রয়েছে, আধুনিক বাংলা ব্যাকরণ যে এবং পুরাতন বাংলা ব্যাকরণের যে পদের বিন্যাস সেটা দেখলাম। আজকে ক্লাসটি আশা করি তোমাদের ভালো লেগেছে এবং আমরা পরবর্তী আমাদের নেক্সট ক্লাসে আমরা শুরু করব এই প্রতিটি যে আমাদের ভাগ রয়েছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ এবং আবেগ শব্দ, প্রতিটি ক্লাসিফিকেশন নিয়ে আমরা যেরকম আমাদের নেক্সট ক্লাসগুলোতে টার্ন বাই টার্ন হতে থাকবো। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকো, ভালো থাকো এবং অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। তো এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের মাসুদ এডুকেশন প্ল্যাটফর্মটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আসসালামু আলাইকুম।